সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় নেতৃত্ব তুলে আনতে ডাকসু। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক, আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, এবং শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। শুরু হচ্ছে কিনা না, আমরা যদি দেখি যে আমাদের বিশেষ করে 90 সাল পর্যন্ত যারা ডাকসু নেতৃত্ব দিয়েছেন তারাই পরবর্তী সময়ে রাজনীতির মঞ্চে মানে একজন প্রতিযোগিতা নেতা হিসেবে চিহ্নিত হয়েছেন। আপনি যদি বুড়ি উদাহরণ আছে যারা বিভিন্ন সময় একেবারেই 60-এর দশক থেকেই বিভিন্ন সময় যারা নেতৃত্ব দিয়েছেন তারাই পরবর্তী সময়ে রাজনীতিতে খুব উজ্জ্বল ভূমিকা রেখেছেন। সেই হিসাবে বলা যেতে পারে। কিন্তু 90-এর পর যেহেতু ডাকসু হয়নি, এটাও একটা এখন ক্যাম্পেইনের বড়। নিশ্চয়ই 90-এর দশকে কোনো ছাত্র এই ক্যাম্পেইনটি করেননি। এবং এখনকার জীবনের সমস্যাগুলো, সংকটগুলো, আমাদের যে অভিব্যক্তিগুলো বা আমাদের পাওয়া না পাওয়ার বেদনা, এগুলো নিমিষে ছড়িয়ে দেওয়া যায় এবং নিমিষের প্রতিক্রিয়াও ভয়াবহ। এখন আপনি অনেক লোককে সংযুক্ত করার জন্য একটা বাটনই এনাফ, এক বাটন দিয়েই আমরা সেটা করতে পারি। এখন এই জিনিসগুলো পুরনো নির্বাচন ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, বা আমরা যে এই যে টেকনোলজির জীবনটাকে আমাদের পাল্টে দিচ্ছে, সেগুলো কতখানি আমি আধুনিক যে নির্বাচন ব্যবস্থার কথা ভাবছি। যেমন আমি সেদিন এক ছাত্রের নেতার মুখে শুনছিলাম যে আমরা এখন এমন একটা ব্যবস্থা করতে পারি কিনা যে সমস্ত স্টুডেন্টকে তার বাসা থেকেই ভোট দেবে, আসতে হবে না। এটা অনেক দেশে আছে, ওই ইন্টারনেটে ভোট দেবে তারা এবং সেই ভোটের হবে। মানে এরকম, যেমন আপনি যদি খেয়াল করেন, আমি একটা পরিসংখ্যান দেখছিলাম তুলনামূলক, 90-এর দশকও 53-54% বেশি ভোট পড়ে নাই। এবারও কিন্তু ভোটের পার্সেন্টেজটা, তার মানে কি অর্ধেকেরও বেশি স্টুডেন্ট কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে 69% ভোট পড়েছে। হ্যাঁ, তা তো অন্তত 30% ভোট পড়ে নাই। তার মানে এটা যদি বাংলাদেশের সবচেয়ে মানে আমি বলবো যে কি ক্লাস, এটা হচ্ছে সবচেয়ে সচেতন ক্লাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারাই যদি এই ভোটে অংশ না নেয়, তার মানে এই ব্যাপারে অনাগ্রহটা কেন হয়েছে সেটা নিয়ে আগে একটা পর্যালোচনা হওয়া দরকার। যে কেন 30% স্টুডেন্ট ভোট দিতে আসে না, কোনো হলে তো 50%-এ আসেনি ভোট দিতে। তো এই যে না আসা এবং না আসার পেছনে কারণগুলো কি, এগুলো নিয়ে আমার ধারণা পর্যালোচনা করা দরকার। আর আধুনিক আরও মানে আমাদের যে টেকনোলজির, সেটারও এর সঙ্গে যুক্ত করা দরকার, নির্বাচনী ব্যবস্থার সঙ্গে যুক্ত করা দরকার। এই অনাগ্রহের পেছনে কি আপনি ছাত্র রাজনীতি নিয়ে কোনো ধরনের অনীহার? এটা তো আছেই। আপনি যে কোনো একটা মেধাবী স্টুডেন্টকে বলে দেখেন, আপনি এই যে আমরা যে ভালো ভালো রেজাল্ট করে তাদের প্রতিক্রিয়া শুনি, সবাই দেখি রাজনীতির প্রতি অনাগ্রহ। ভালো রেজাল্ট করা মেয়েরা আবার প্রার্থিতাও করেছে, হ্যাঁ এটাও আছে, কিন্তু আবার অতি আগ্রহ আছে, মানে জীবনটা শুধু রাজনীতি আছে আর কিছুই নাই, এরকমও আছে অনেকেই। এবং এটা কিন্তু এই নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে সেরকম জিনিস দেখতে পাবেন। অতি আগ্রহ রাজনীতিবিদ কিন্তু জনগণের কাছে, আবার ছাত্রদের কাছে কিন্তু খুব বেশি আদৃত হয়নি। আবার যারা সত্যিকারের মানে ছাত্রদের ইস্যু নিয়ে কথা বলেছে, তারা কিন্তু যথেষ্ট সমাদৃত হয়েছে। তার উদাহরণ আমি এখন টানতে গেলে অনেক লম্বা আসবে, কিন্তু আমি একটা ছোট কথা বলে শেষ করছি যে ডাকসু, এরপরে হয়তো আরও অনেক নির্বাচন আগামী 1 সপ্তাহ 15 দিন বা 1 মাস 2 মাসের মধ্যে শুরু হয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আমি বরং হতাশার জায়গাটি থেকে বলে একটু ছোট কথা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা খুব গৌরব করে বলি প্রাচ্যের, অক্সফোর্ড ইত্যাদি ইত্যাদি, কত রকম বিশেষণ মানে আমরা এগুলোকে অভিহিত করি। কিন্তু আমাদের সত্যিকারের বিশ্ববিদ্যালয় বলতে যে মেজাজটার কথা আমরা ভাবি, যে আবহাওয়াটার কথা ভাবি, যে বিশ্ববিদ্যালয় বলতে একটা ওপেননেস, ওপেন মাইন্ড এবং উন্মুক্ত চিন্তা, গবেষণা, শিক্ষা ইত্যাদির একটা সমাহার ঘটবে, সেটি আমরা কতখানি গুরুত্ব দিচ্ছি আমাদের জাতীয় চিন্তায়, আমাদের নীতি নির্ধারকদের মেধা মননে এই বিশ্ববিদ্যালয়টিকে নিয়ে বা সামগ্রিক দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আদৌ কোনো কিছু আছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার খারাপ লাগছে একটা বিষয় যে আপনাদের এই নির্বাচনের আগে কয়েকটি টেলিভিশন চ্যানেলের রিপোর্ট দেখছিলাম। একটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের ডালের কোয়ালিটি বা মাছের কোয়ালিটি, বা ছাত্ররা নিউট্রিশনের অভাবে ভুগছে খাওয়ার জন্য, এবং গণরুম বলতে যেগুলো আছে, যে থাকার ব্যবস্থা, এটি আমরা কত কিছুই করছি বাংলাদেশে, কিন্তু আমরা
এই জিনিসগুলোকে একটা স্ট্যান্ডার্ডে নিতে পারবো না কেন? যে দাদা এই ছাত্রদের আলোচনাটা থাকার আপনার কাছে ব্যবস্থা আসবে। সাইদ ভাই ইত্যাদি যেতে চাই। ইত্যাদি সাইদ ভাই, এই যে ডাকসু নির্বাচনটি হয়ে গেল, দাদা যেটি বলছিলেন যে কিছু কিছু শিক্ষার্থীদের মধ্যে অতি আগ্রহ আবার অনাগ্রহ, ছাত্র রাজনীতি টোটাল অনাগ্রহ, এরকম একটি বিষয় কথা বলছিলেন। তো এই নির্বাচনটি কি মূল ছাত্র সংগঠনগুলো, অর্থাৎ যেসব ছাত্র সংগঠনগুলো কোনো না কোনো রাজনৈতিক দলের ছাত্র, তাদের জন্য কি চ্যালেঞ্জ কিনা? চ্যালেঞ্জ আমরা এই অর্থে বলছি, আমরা দেখেছি যে এখানে আপনার যিনি ভিপি নির্বাচিত হয়েছেন তিনি একটি আন্দোলনের সঙ্গে ছিলেন, যেটি হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন। তিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, যিনি ভিপি নির্বাচিত হয়েছেন। ছাত্রলীগ যদিও আপনার ডাকসুতে দুটি বাদে সবগুলো পদে নির্বাচিত হয়েছে, কিন্তু তাদের নেতৃত্বকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। অন্যান্য পদে যারা একেবারেই এইরকম নুরুল প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়েছে, আমরা যদি বলি সেটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের যিনি জিএস প্রার্থী ছিলেন তিনিও অনেক ভোট পেয়েছেন, এজিএস প্রার্থী তিনিও অনেক ভোট পেয়েছেন। আবার যদি দেখিয়ে দিই আমরা ছাত্র দল, তাদের অবস্থা খুব বেশি ভালো করতে পারেনি তারা। ছাত্র দলের ভিপি প্রার্থী তিনি ভোট পেয়েছেন 245টা, ছাত্র দলের জিএস প্রার্থী তিনি ভোট পেয়েছেন 262টা। কিংবা বাম জোটের কথা যদি বলি, সেখানে যারা আন্দোলনে ছিল মাঠে তারা ভোট পেয়েছে মাত্র 1200-র মতো। অন্যদিকে ভিপি পদে একজন স্বতন্ত্র প্রার্থী তিনি ভোট পেয়েছেন প্রায় 3000, আপনার 2676টি। তো এই যে যারা হচ্ছে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলনের সঙ্গে ছিল, কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সঙ্গে নয়, তারাই কিন্তু এগিয়ে আছে। তো এই জায়গাটাতেই বলছি যে ছাত্র সংগঠনগুলোর জন্য চ্যালেঞ্জ কিনা। এখন হচ্ছে যে এই নির্বাচনের এই ফলাফলের উপর ভিত্তি করে মূল্যায়নে যাব কি যাব না, কেন নির্বাচন নিয়ে অলরেডি কিছু বিতর্ক দেখা দিয়েছে, যে সেই নির্বাচনের কতগুলো ঘটনা অলরেডি শিক্ষার্থীরা চিহ্নিত করেছে। এবং আমারও এখানে বক্তব্যটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্র জাতিকে অতীতে পথ দেখিয়েছে, শ্যামল দত্ত অতীতের কথা বলেছেন। তো এইবার তারা নিজেরাই কিছু বিতর্কিত হয়ে পড়েছে, এবং এই বিতর্কটা সহজে এড়ানো যেত, অভিজ্ঞতার ব্যাপার না। যেমন একাডেমিক ভবনে নির্বাচন হবে না, হলে নির্বাচন হবে, যেহেতু হলটা একটা ছাত্র সংগঠনের আধিপত্যের ভিতর ছিল, এটা একাডেমিক ভবনে নিয়ে আসলে মহাভারত অশুদ্ধ হতো না, নিয়ে আসতে পারতো, তাহলে এই বিতর্কটা তো হতো না। স্বচ্ছ বাক্সের ব্যবস্থা করা যেত, কোনো আপত্তির কিছু ছিল না। তো এখানে তো সকালে রাত্রে বাক্সগুলোকে না নিয়ে সকালেই বাক্সগুলো আনা সম্ভব ছিল, সব কিছু সম্ভব ছিল। এই ধরনের ব্যাপারগুলোর মধ্য দিয়ে শিক্ষকরা যারা অত্যন্ত সম্মানিত তো এবং শ্রদ্ধার পাত্র, তো তারা নিজেদেরকে বিতর্কে জড়িয়েছে। এই বিতর্কের জবাব কিন্তু তারা দিতে পারছে না। আজও একটা স্টেটমেন্ট তারা দিয়েছে, তো তার জবাব তারা সেই মধ্যে দিয়ে এটা স্পষ্ট করতে পারেনি, বরং স্টেটমেন্টটার মধ্য দিয়ে তারা নিজেদের দোষকে আড়াল করার চেষ্টা করেছে। সেই আলোচনায় আমি যেতে চাচ্ছি না, বরং তারপরও নির্বাচনের মধ্যে যেটা রেজাল্ট যতটুকু হয়েছে তার ভিতরে একটা তুলনামূলক চিত্র তো আছেই। আমি এই তুলনামূলক চিত্রতে হলো যে এখানে তো ছাত্র সংগঠন অনুপস্থিত ছিল, ছাত্র রাজনীতি অনুপস্থিত ছিল, বিশ্ববিদ্যালয় একটা ছাত্র সংগঠনের করায়ত্ত ছিল, বিএনপির সময় বিএনপির করায়ত্ত ছিল, এবং আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ছাত্র সংগঠনের করায়ত্ত রয়েছে। তো এইটা হলো ক্যারেক্টারটা, অর্থাৎ ক্যাম্পাস সব কিছু তাদের দখলে, অন্যদের কথা বলার কোনো তেমন সুযোগ ছিল না। ছাত্রদল তো উপস্থিতি ছিল না, এখানে বামরা ছিল, কিন্তু তারাও কোনো কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারেনি। এখানে যে আন্দোলনগুলো হয়েছে সেই সমস্ত আন্দোলনগুলো কিন্তু অরাজনৈতিক আন্দোলন, সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই আন্দোলনে ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ করেছে, ছাত্র নেতারাও মিটিল মিছিল গেছে, কিন্তু আন্দোলনটার ক্যারেক্টার ছিল কিন্তু অরাজনৈতিক, সামাজিক আন্দোলন। হ্যাঁ, অনেকটা বলা যেতে পারে সামাজিক আন্দোলন, স্বতঃস্ফূর্ত আন্দোলন। যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন, এবং সর্বশেষ নিরাপদ সড়কের আন্দোলন। এই সব আন্দোলন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে নেতৃত্ব দিয়েছিল কোটা সংস্কারের আন্দোলন, এবং সেই আন্দোলনের ছেলেরা ভালো করেছে, এবং তাদের সঙ্গে কিন্তু এই নির্বাচন সম্পর্কে বিতর্ক সত্ত্বেও তাদের সঙ্গে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত। এমনকি বিভিন্ন কারণে যেসব সংগঠন কিংবা স্বতন্ত্র যারা বিভিন্নভাবে রেজাল্টের দিক দিয়ে কিংবা বিভিন্ন বিতর্ক বিভিন্ন কারণে যারা পরিচিত, তারাও কিন্তু ভালো করেছে। ওই যে সাংবাদিকতা ছেড়ে দিয়ে আসিফ, তো সে তো বোধহয় 3rd পজিশনে, জিএসএ 3য় পজিশনে গেছে, 4600। কিংবা কৃতি ছাত্রী হিসাবে অরণি সামন্তী খান 2676 ভোট। হ্যাঁ, তো এই যে এরা কেন ভালো করলো, মানে তুলনামূলকভাবে ভালো করলো, এর কারণ হচ্ছে যে রাজনৈতিকভাবে আন্দোলনের মধ্য দিয়ে তো কারো ভাবমূর্তি গড়ে ওঠে নাই, আন্দোলনের মধ্য দিয়ে তো পরিচিতি লাভ করেনি। পরিচিতি লাভ করেছে কোটা সংস্কার আন্দোলন, কিংবা ইন্ডিভিজুয়াল তার বিভিন্ন একাডেমিক রেজাল্ট, কিংবা তার অন্যান্য কো কারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে তাদের খ্যাতি এবং পরিচিতি লাভ করেছে, এবং তার মধ্য দিয়ে তারা ভালো করেছে। তবে এর মধ্য দিয়ে ব্যাপারটা হলো যে এখন এই অরাজনৈতিক
চর্চার জায়গাটাই থাকবে না, বিশ্ববিদ্যালয় এখানে রাজনীতিক মতাদর্শিক বিষয়টা আসবে। প্রধানমন্ত্রী বলেছেন আগামী দিনে নেতৃত্ব খুঁজছি, তাহলে নেতৃত্ব খুঁজতে হলে এখানে রাজনীতির সমন্বয় ঘটাতে হবে এবং রাজনীতি বিমুখ রেখে এটা সম্ভব না। অতএব সেখানে রাজনীতিক চর্চার জায়গাটাকে অবারিত করতে হবে এবং এই ঘটনার মধ্য দিয়ে আর যাই হোক একটা লাভ হয়েছে যে সব ছাত্র সংগঠনের এক ধরনের সহাবস্থান হয়েছে, যদিও বা নির্বাচনে নির্বাচিত ভিপিও একাধিকবার মার খেয়েছে, নির্বাচিত হওয়ার পরও মার খেয়েছে, তো এগুলো তো দুঃখজনক। তা আমার মনে হয় তারপরেও তো এখানে পরিবেশটা দরকার এবং যে পরিবেশে সব দল সব মতের লোকেরা কথা বলতে পারবে, মতাদর্শিক চর্চা হবে এবং সেই ক্ষেত্রটা আমার কাছে মনে হয় যে এই সমস্ত বিতর্ক এবং সীমাবদ্ধতা সত্ত্বেও একটা জায়গা তৈরি হয়েছে এবং এই জায়গাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কি করে এবং যে ভুল ত্রুটি হয়েছে কি করে সেটা সংশোধন করা যায় সেটি আবার ভাববার বিষয় বলে মনে করি। আপনার কাছে আসি, আমরা ছাত্রদলের কথা বলছিলাম। ছাত্রদলের আমরা দেখেছিলাম যে যিনি ভিপি প্রার্থী তিনি ভোট পেয়েছেন 245টি, আর যিনি জিএস প্রার্থী তিনি 245টি ভোট নিয়ে তিনি পঞ্চম হয়েছেন 21 জন প্রার্থীর মধ্যে, আর যিনি জিএস প্রার্থী তিনি 462টি ভোট নিয়ে ষষ্ঠ হয়েছেন জিএস পদে। আমরা দেখেছিলাম যে হলের 234টি পদের মধ্যে মাত্র 54টি পদে প্রার্থী দিতে পেরেছিল ছাত্রদল, আর এছাড়া এই যে ডাকসুতে 25টি পদে সেখানে তারা পূর্ণাঙ্গ পেলেন দিতে পারেনি। তো এটি সাইদ ভাই কিছুটা বলছিলেন যে ছাত্রদল দীর্ঘদিন ক্যাম্পাসে ছিল না, শুধু কি এ কারণেই নাকি অন্য কোনো কারণ আছে? আর আমরা দেখি যে এই কমন রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক ডাকসু পদে সেখানে কিন্তু ছাত্রদলের প্রার্থী তিনি দ্বিতীয় হয়েছেন। দ্বিতীয় ব্যক্তি ইমেজ কিন্তু সেখানে কাজ করেছে বা দলের ইমেজ যেটাই বলেন, কিন্তু তাহলে ডাকসুতে এত খারাপ করলো কেন? আপনাকে ধন্যবাদ। এখানে বেশ কয়েকটা কারণ আছে। তার প্রথম কারণটা হচ্ছে যে ভোটের ফলাফলটা আমরা দেখছি সেটা আসলেই কতটা ভোটের ফলাফলকে প্রতিফলিত করে সেটা একটা বড় প্রশ্ন। কারণ ডাকসুর যে নির্বাচনটি 28 বছর পর হলো, অনেক প্রত্যাশা ছিল, শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়ে নির্বাচনটি সম্পন্ন করতে হয়েছে। সুতরাং যেই এক ধরনের আশা ছিল যে ঠিক আছে এখানে তো সরকারি কোনো সংস্থার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই, যেহেতু এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষকরা নির্বাচনটি পরিচালনা করবেন এবং শেষ যে নির্বাচনটি হচ্ছে সেটা কিন্তু স্বৈরশাসকের সময় হয়েছে এবং কিন্তু সুষ্ঠু হয়েছে। সুতরাং সেই আলোকে জাতীয় রাজনীতি বা জাতীয় নির্বাচন যেদিকেই যাক না কেন, ডাকসুর ব্যাপারে কিন্তু এক ধরনের আশাবাদ ছিল, যে আশাবাদটি এই নির্বাচনটি সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে। এখন কথা উঠতে পারে যে একটি বা দুটি হলের চিত্র দেখে কি আমরা সার্বিক নির্বাচনের বিষয়ে কথা বলতে পারি কিনা। আমরা জানি যে একবার স্পষ্ট করে বলি, কুয়েত মৈত্রী হলে একেবারে সিল মারা ব্যালট পাওয়া গেছে, 2-3 বস্তা পাওয়া গেছে। রোকেয়া হলে পাওয়া গেছে 3টা ট্রাঙ্ক ভরা। রোকেয়া হলের গুলো সিল মারা ছিল না, আর মৈত্রী হলের গুলো হল সংসদের ছিল, ডাকসুর না, কিন্তু হল সংসদে তো সিল মারা পাওয়া গেছে। তো সুতরাং তাহলে কি হল সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন একটা অংশ তো বটেই। যখন একটি হলে এ ধরনের ঘটনা ঘটে সেটা ডেফিনেটলি পুরো নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করে। কথা হচ্ছে যে আমরা কি এখন রোকেয়া হল বা কুয়েত মৈত্রী হলের উপরে নির্ভর করে পুরো নির্বাচন ব্যবস্থাকে প্রশ্ন তুলতে পারি কিনা? আমার মত হচ্ছে পারি। কেন পারি? কারণ কোনো নির্বাচনে প্রতিটি কেন্দ্রে গিয়ে গিয়ে কি অবস্থা সেটা দেখার কথা নয়। যখন একটি বা দুটি 3টি হলে এ ধরনের ঘটনা ঘটে তখন ওভারঅল ধরে নেওয়া হয় যে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ। 1, 2 হলো ছাত্রী হলের যে অবস্থা, ছাত্র হলের অবস্থা কিন্তু তেমনটি নয়। কেন? ছাত্রী হলে দেখা গেছে যে ছাত্রলীগের একটা প্রভাব আছে, প্রতিপত্তি আছে, কারণ দীর্ঘ সময় তারা ক্ষমতায় আছে। সুতরাং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত তাদের এক ধরনের প্রভাব আছে। তারপরেও কিন্তু পুরোপুরি ছাত্রলীগের করায়ত্ত হয়ে যায়নি ছাত্রী হলগুলো। অন দি আদার হ্যান্ড ছাত্র হলগুলো যেগুলো, সেগুলোকে আমরা দেখি একেবারেই একটি বিশেষ রাজনৈতিক দলে, যে দলটি ক্ষমতায় আছে গত 10 বছর, ছাত্রলীগ, তাদের একেবারেই করায়ত্ত। সুতরাং এই দিকগুলো থেকে আমরা দেখতে পারি যে দুটো হলের ছাত্রী হল এবং ছাত্র হলের অবস্থা আলাদা। 2 নম্বর হচ্ছে যে সর্ষের মধ্যে তো ভূত। আমরা শিক্ষকদের যে আচরণ দেখেছি সেটা আমাদেরকে মর্মাহত করে। এই বিশ্ববিদ্যালয়ে একসময় সত্যেন বোসের মতন শিক্ষক আমরা পেয়েছি, এই বিশ্ববিদ্যালয়ে জিসি দেবের মতন শিক্ষক আমরা পেয়েছি, যাদের কারণে একসময় এই বিশ্ববিদ্যালয়টিকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। সেখানে এখন যাদের নাম আমরা পাই, যে ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তাদের নাম জড়িত হয়ে যায়, যেভাবে একটি বিশেষ রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করতে দেখি, তাদের কর্মী বাহিনীর মতন কাজ করতে দেখি এবং একেবারে নির্লজ্জভাবে দেখি,
তখন আসলে প্রশ্নই থেকে যায় যে যেখানে সর্ষের মধ্যে ভুল, এই অনিয়মগুলো আসলে তুলে ধরবে কে, অনিয়মগুলো নিয়ে আসলে শিক্ষক সোচ্চার হবে রাজনীতির কথা কারা? যেহেতু আপনি বলছেন, তাহলে শিক্ষকরা তো আসলে ঘোষণা দিয়ে দুই দলে বিভক্ত হয়ে, তাহলে এক দল হ্যাঁ, ক্ষমতায় ঘোষণা তারা দিয়ে- সরকারি লেজুর ভিত্তি না, না, করছে, আর শুনেন, যে দল ক্ষমতা নেই তারা তো যে দল ঘোষণা ক্ষমতা নেই দিয়ে সেখানকার হতেই লেজুর পারে, ভিত্তি করছে। ঘোষণা দিয়ে হতেই পারে, কিন্তু আপনি যখন লেজুর একটা ভিত্তি তো দুই দলের শিক্ষকরাই করছেন। আপনি যখন একটা দায়িত্বে যাচ্ছেন, তখন আপনি সেই ক্ষমতাটার অপব্যবহার করবেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন। এই আপনি নির্বাচনে, যেহেতু ভোট এই দেন- ডাকসু নির্বাচনে কোন শিক্ষক বা কারা কারা স্পেসিফিক্যালি আপনি বলবেন যে অনিয়ম বা কুয়েত মৈত্রী হলে প্রভোস্টকে তো সরিয়ে দিতে হয়েছে, হ্যাঁ, সরিয়ে- রোকেয়া হলে প্রভোস্টকে নিয়ে বিরাট কুয়েত প্রশ্ন মৈত্রী এসেছে। হলের প্রভোস্টকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ এটি তিনি হলের অভিভাবক হিসাবে তার ব্যর্থতা হিসাবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু তিনি এই সিল মারার সঙ্গে জড়িত ছিলেন সেটা কি তাহলে প্রমাণ হয়েছে? আপনি ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছেন তো সরকারি দলের মতন, তাহলে আপনি আমাকে একটু বলুন যে এই ষড়যন্ত্রটা করলো কারা? শিক্ষকদের নাকের ডগার উপর দিয়ে এই ষড়যন্ত্রটা করলো কারা? হ্যাঁ, শিক্ষকের আগের- নাকের আমি একটু ডগায় শেষ হয়েছে, করি, এটি তার please, আমি ব্যর্থতা, একটু এই কারণে তাকে অব্যাহতি দেওয়া হলো। তাহলে আপনি বলুন, আলোচক আপনি হয়ে যান। না, আপনি বলুন। আপনি যদি প্রতি বাক্যে আমাকে বন্ধ করেন, আমি আলোচনা আপনাকে কিভাবে বন্ধ করছি না, চালাবো? আমি আপনাকে- না, আপনি যদি প্রতি বাক্যে আমাকে বন্ধ করেন, আমি কিভাবে আলোচনা আপনি চালাবো? বলুন, আমি প্রশ্নটা নির্বাচনের আপনাকে দাঁড়ান, করলাম। আমি শেষ করি তাহলে, আর নাহলে আপনি বলুন। জি বলুন, আপনি বলুন। আচ্ছা, নির্বাচনের আগের রাতেই শিক্ষার্থীরা এই সন্দেহ জানিয়েছিল, কারণ যে রুমে ব্যালট বাক্সগুলো রাখা হয়েছে সেখানে বলা হয়েছিল যে এখন আরেকটা দরজা আছে। প্রথমত তাদের দাবি ছিল সকালে আনা হোক, সেই দাবি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানেনি, তারা আগের রাতে নিয়ে এসছে। দাবি ছিল স্বচ্ছ ব্যালট বাক্স করা হোক, সেই দাবি কিন্তু মানা হয়নি, ঐতিহ্যের কথা তোলা হয়েছে। সুতরাং শুরু থেকে আমরা দেখেছি একটি বিশেষ রাজনৈতিক দল যা চেয়ে যেভাবে চেয়েছে সেভাবে কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। শিক্ষার্থীরা সন্দেহ করেছিল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, সেজন্য কিন্তু তারা বলেছিল তালা চাবি শিক্ষার্থীদের হাতে ছিল। পরের দিন যখন শিক্ষার্থীরা কুয়েত মৈত্রী হলে যায় ভোট দিয়ে, তখন দেখে তালা খোলা, এবং তখন যখন তাদের সন্দেহ হয়, তারা যখন খুলতে বলে ব্যালট বাক্স, তখন দেখা যায় যে এরকম বাক্স সিল মেরে, বস্তা ভরে সিল মেরে ব্যালট পেপার ভরে রাখা হয়েছে। তো সুতরাং এই যে অনিয়ম একটা বা দুটো হল থেকে বেরিয়ে এসছে, এটা কিন্তু পুরো সার্বিক নির্বাচনের চিত্র, এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কি ধরনের আচরণ করা হচ্ছে সেটা ফেসবুকের কল্যাণে এখন সবাই জানে। তো যেখানে কোনো পর্যবেক্ষক নেই, তারপরও 8 জন শিক্ষকের একটি পর্যবেক্ষক দল বিশ্ববিদ্যালয় অনুমতি নিয়ে ছিল উপস্থিত। তারা যে ফাইন্ডিং গুলো দিয়েছে, সেই ফাইন্ডিং গুলোতেও তারা খুব স্পষ্ট করে বলেছে এই নির্বাচনটি একেবারেই সুষ্ঠু নির্বাচন হয়নি, এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষকদের জন্য অত্যন্ত লজ্জাজনক। তারা যে 5টা ফাইন্ডিং দিয়েছে খুব স্পষ্ট করে, সেটা হচ্ছে ভোটার আইডি চেক করার সময় দেখা গেছে যে ছাত্রলীগের সদস্যরা মূল ভূমিকা রেখেছে। তারা অনাবাসিক যে ছাত্র আছে তাদেরকে ভোটদানে নিরুৎসাহিত করেছে, তারা তাদেরকে এক ধরনের বাধা প্রদান করেছে। তারা তাদের ফাইন্ডিং এ এসেছে যে ছাত্রলীগ নির্বিঘ্নে চলাচল করলে অন্যান্য প্যানেলের যারা প্রার্থী আছেন, যারা কর্মী সমর্থক আছেন, তারা কিন্তু নির্বিঘ্নে চলাচল করতে পারেনি। সুতরাং এখানে আমরা দেখেছি একই দলের একটি ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য পুরো জায়গা জুড়ে তারা প্রত্যক্ষ করেছে। তারা আলো বলেছে যে ভোট কেন্দ্রের বাইরে একটা কৃত্রিম জটলা তৈরি করেছে, যেটা সংবাদ মাধ্যমে এসছে, যে দেখা গেছে দীর্ঘ লাইন আগাচ্ছে না, অনেক সময় পার হয়ে গেছে, ছাত্রছাত্রীরা বলছে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে তারা দাঁড়িয়ে আছে, একই জায়গায় দাঁড়িয়ে আছে 40 থেকে 50 মিনিট পর্যন্ত, লাইন আগাচ্ছে না। 38টা পদ, এই নিয়ে প্রশ্ন উঠতে পারে যে 38টা পদে ভোট দিতে সময় লাগে, একটা ক্রস চিহ্ন দিতে 38টা পদে কত সময় লাগতে পারে, সেটাও কিন্তু পর্যবেক্ষকদের ফাইন্ডিং এ আসছে। তারা বলছে যে এক একটা বুথে দেখা গেছে 5 থেকে 23 মিনিট পর্যন্ত সময় লেগেছে। 23 মিনিট কিন্তু প্রায় আধা ঘন্টা একটা বুথে কি চলতে পারে? 38টা পদে ক্রস চিহ্ন দিতে কি আধা ঘন্টার মতন সময় লাগার কথা? সুতরাং তারা বলেছে যে এই নির্বাচনটি চলাকালীন সময় দেখা গেছে যে রোকেয়া হলের সামনে 20 থেকে 25 জন ছাত্রলীগের কর্মী মোটর বাইকের মধ্যে হর্ন দিয়ে এক ধরনের ত্রাসের অবস্থা কায়েম করেছে, যেটা একেবারে খুব সোজা ভাষায় শোডাউন করেছে তারা, এবং যেটা নির্বাচনী আইনের লঙ্ঘন। তো সুতরাং এরকম একটি অবস্থায় নির্বাচনটিকে কলুষিত করবার পিছনে প্রশাসন এবং শিক্ষকের ভূমিকা আছে। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা লালমাটিয়া থেকে সাইফুল ইসলাম। আমার প্রশ্ন হচ্ছে রুমিন ফারহানা ম্যাডামের কাছে, যে অনেক 28 বছর পরে আমাদের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, কিন্তু আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরকারি দলের আজ্ঞাবহ হয়ে নির্বাচন করেছে, একটা লজ্জা এবং ঘৃণতম, যা বাংলাদেশের জাতি আশা করেনি। আমার সুনির্দিষ্ট প্রশ্ন হচ্ছে যে জাতীয়তাবাদী ছাত্র দল নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিরোধ করতে পারলো না কেন? যেহেতু মেয়েরা কিন্তু প্রতিরোধ করতে পেরেছে, কিন্তু সেক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্র দল, এটা কি সাংগঠনিক দুর্বলতা
নাকি আপনাদের হচ্ছে নেতৃত্বের সমস্যা? জি, ধন্যবাদ আপনাকে। বেশ, জি, রুমিন ফারহানার কাছে প্রশ্ন উত্তর মোটামুটি নিব, আমি আপনার নিব একটু প্রশ্নটাই। দাদার কাছ থেকে ঘুরে আসি। শ্যামলদা, এর আগে আপনি যেটি বলছিলেন যে কিছুটা সংকট রয়ে গেছে, রুমিন ফারহানার কথা আপনি শুনছিলেন, তো আমরাও দেখেছিলাম যে নির্বাচনের পরপর যেমন দুটি অনশন চলছিল, রোকেয়া হলের সামনে একটি, রাজু ভাস্কর্যের সামনে একটি নির্বাচন বাতিল যেটি অনশন চলছিল। আপনার বাম জোট যে 5টি প্যানেল নির্বাচন বর্জন করেছিল তারা আন্দোলন করছিল। সবশেষ আজকে শনিবার তাদের আলটিমেটাম শেষ হয়েছিল, 3 দিনের আলটিমেটাম তারা দিয়েছিল, কিন্তু তারপরে সেই আলটিমেটাম শেষ হলে আজকে তারা নতুন করে আর মাঠে আসেনি। অনশন যেগুলো ছিল, দুটি অনশনই প্রত্যাহার করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে। তাহলে যে সংকট বা যে জটগুলো ছিল সবকিছু মিলে সেগুলো কি কিছুটা কাটছে? না, যে কোনো জিনিসের একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া থাকে যেটা আস্তে আস্তে সময়ের কারণে মিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটি হয়েছে এবং সেটি হওয়াটাই স্বাভাবিক। এখন আমরা নির্বাচনের ত্রুটি নিয়ে আলোচনা করতে পারি বা রাজনৈতিক বক্তব্য দিতে পারি, কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এখানে যখন সমস্ত নেতৃত্ব গেল যারা নির্বাচিত হয়েছে, এরপর আসলে এই আলোচনাটা কতখানি গুরুত্বপূর্ণ সেটা নিয়েও আমার ইয়ে আছে। বরং আমি এই ত্রুটিগুলো নিয়ে আমি বিশ্বাস করি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি তদন্ত করে দেখবে সমস্ত বিষয় যেগুলো রুমিন ফারহানা রেইজ করলেন, এই সহ আরও অন্যান্য যে অভিযোগ যেটি আমরা আশা করে আছি যে কুয়েত মৈত্রী হলে কেন এই ব্যালট পেপার পাওয়া গেল বা এটি বা অন্যান্য যে সমস্ত অভিযোগগুলোর কথা আছে, এগুলো নিয়ে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হবে। কিন্তু এই যখন ফলাফলটি এখন এক ধরনের অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে এবং যারা আন্দোলন করছিল সর্বশেষ কালকে রাতেও তারাও দেখলাম সে 6 ছাত্র তারাও আশ্বাসের প্রেক্ষিতে ফিরে গেছে। এক রোকেয়া হলের ওরাও কিন্তু বিষয়টাতে মোটামুটি তারা আর কর্মসূচি না দিয়ে তারা বিষয়টাকে আর মানে তারা আর কর্মসূচির দিকে যায়নি এবং সেটার মধ্য দিয়ে এক ধরনের এই পরিস্থিতির আমি মনে করি যে একটা ইয়ে হয়ে গেছে, এটার মীমাংসার মতো হয়ে গেছে। তবে আমি এটাকে পুরোপুরি মীমাংসা বলবো না এই কারণেই, কারণ আগামী বছর মার্চে আরও একটি নির্বাচন হবে এবং আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে আমি প্রত্যাশা করি। ডাকসুই তো একমাত্র বাংলাদেশের ছাত্র সংসদ না, সারা বাংলাদেশে এখন সরকারি বিশ্ববিদ্যালয় প্রায় 50টার উপরে। ফলে সেই বেসরকারিগুলোতে তো নির্বাচন হয় না, আমি জানি না সেখানে আদৌ নির্বাচন সম্ভব কিনা, কারণ তারা বিজ্ঞাপন দিয়ে বলে যে আমাদের প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান, তো সেখানে আবার রাজনীতি ঢুকাবেন কিনা সেটি একটি বিশাল ব্যাপার। আর আমি একটা কথা খালি আমাদের আবু সাইদ ভাই বলছেন যে রাজনীতি চর্চা করতে হবে। রাজনীতি চর্চা মানেটা কি আসলে? আপনি পলিটিক্যালি কনসাস স্টুডেন্ট চাই নাকি রাজনৈতিক দলের লেজুর ভিত্তির ছাত্র সংগঠন চাই? আমরা পৃথিবীর কোনো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক দলের শাখা সংগঠন থাকতে আমরা শুনিনি, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, এবং এদের দেখলে মাঝে মাঝে দেখলে মনে হয় যে রাজনীতি করা ছাড়া বোধহয় আর কোনো কাজই নেই এদের। এক একজন স্টুডেন্ট হচ্ছে 10 বছর 15 বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ছাত্রত্ব টিকিয়ে রাখার জন্য, মানে ছাত্র পরিচয় দেওয়ার জন্য, না হলে ছাত্র সংগঠনে থাকা যায় না। এক একজন 10-12 বছর 15 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ফলে এই রাজনীতিটা রাজনীতি বলবো কিনা, বা আমাদের সাহিদ ভাই যেটি বলছে এই রাজনীতি করতে দিতে হবে নাকি পলিটিক্যালি সচেতন হতে হবে, আসলে কনসাস থাকতে হবে। যেমন ধরুন এই যে একটি কথা যে সাহিদ ভাই শুরুতেই বলছিলেন যে আমি এই ফলাফল নিয়ে আদৌ আলোচনা করব কিনা। আমরা প্রথম দিনের থেকে যদি পরের দিকে মিডিয়াগুলোর বিশ্লেষণ দেখেন, খেয়াল করবেন প্রথম দিন যারা হেডিং দিল কলঙ্কের তিলক লাগলো ডাকসুতে, পরের দিন তারা বলছে নতুন নেতৃত্বের উদ্ভব হলো ডাকসুতে। প্রথম দিন যারা বললো একটা ইয়ে হয়ে গেছে, এখানে প্রলয়ঙ্করী ঘটনা ঘটে গেছে, তারাই আবার পরের দিন হেডিং দিচ্ছে একজন নুরুর উত্থান ঘটেছে ইয়েতে ডাকসুতে। ফলে আমাদের বিশ্লেষণেরও যেমন গতি প্রকৃতি পাল্টেছে, টোন পাল্টেছে, মেজাজ পাল্টেছে। আমার ধারণা বিশ্ববিদ্যালয় পরিস্থিতিরও মেজাজ পাল্টে গেছে, বিশেষ করে যখন দেখলাম দল বেঁধে সবাই বাস নিয়ে প্রধানমন্ত্রীর আহ্বানে গিয়ে সেখানে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং অংশ নিয়েছেন। ভালো, একদিক থেকে ভালো, কারণ আমার মনে পড়ছে লাস্ট ইলেকশনের আগের ইলেকশনটা 1989 সালের ইলেকশন। সেদিন সুলতান মাহমুদ মনসুর এবং ডক্টর মুস্তাক জিতেছিলেন। তো নির্বাচনের পরের দিন রোকেয়া হলের মিছিলের উপর একটা হামলা হলো। আমার এখনও মনে পড়ে যে বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাগুলো খুবই কলঙ্কজনক ছিল। কিংবা সর্বশেষ 2004 সালে, আমার এর পরের কথা মনে নেই, 2 হলের মধ্যে মহসিন হল এবং আপনার জহুরুল হলের মধ্যে গোলাগুলি হচ্ছে। তখন পুলিশ মাইকে বলছে যে আপনারা একটু উপর দিকে গুলি করেন। স্কুল ছুটি হয়েছে, ল্যাবরেটরি স্কুল এবং আরও কয়েকটা স্কুল,
নিচের দিকে যাতে স্টুডেন্টরা চলে যেতে পারে। বিশ্ববিদ্যালয়ের চেহারা বলতে আমাদের এরকম পরিস্থিতি ছিল, হলের মধ্যে বোম বিস্ফোরিত হয়ে আপনার ছাত্রদলের বাবলুর মৃত্যুর কথা আমরা জানি, হলে মৃত্যু, আপনার কত ছাত্র যে রাজু থেকে শুরু করে কত যে রাজু চত্বর যেটি নাম, বহু ছাত্র মারা গেছেন। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের একদিকে যেমন গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, আবার এই ইতিহাসটাও আছে। আমরা দেখেছি মাঝরাতে একজন ভিসিকে বাধ্য করা হয়েছে, তাকে রুম থেকে বেরিয়ে আরেকজন ভিসি ঢুকেছেন। এইসব ঘটনা থেকে আসলে সামগ্রিকভাবে রাজনীতির চেহারাটা যদি না পাল্টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত এক দশকে এরকম অস্ত্রের ঝনঝনানি ক্যাম্পাসে কি লক্ষ্য করা গেছে? না, অস্ত্রের ঝনঝনানি যেমন দেখা যায়নি, আবার এমন শান্তি নীরবতা ছিল যেটি ঠিক না। এবং এই যে ছাত্রদলের যে ভোট নিয়ে আপনি যে হিসাবটি দিলেন, আমি এটার সাথে একমত না। এটা ছাত্রদলের ভোট না আসলে। আচ্ছা, তাহলে ছাত্রদলের ভোটটা কোথায় গেল সেটা নিয়ে একটা আলাদা সোশিও পলিটিক্যাল বিশ্লেষণ হতে পারে, যে ছাত্রদল আসলে 245 ভোট পাওয়ার ভোট না, তারা নিশ্চয়ই হয়তো রাজনৈতিক সিদ্ধান্ত ছিল অন্য কাউকে ভোট দেওয়ার। কারণ আমি মোশাররফকে চিনি এবং মোস্তাফিজকে চিনি এবং আরো অনেককে চিনি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো একটি সংগঠনের কথা আপনারা অস্বীকার করছেন, সেটা হচ্ছে ছাত্র শিবির নামে একটি সংগঠন আছে। এটির যথেষ্ট ভোট আছে, আপনার তাদের সংগঠন নাই, ভোট থাকতে আপত্তি নেই, ভোট থাকতে পারে, সমর্থন থাকতে পারে, সেই ভোটগুলো কোথাও না কোথাও গেছে। আমি এটা মন্তব্য করতে চাই না, কারণ ছাত্র শিবিরের একটা বিবৃতি নিয়ে অলরেডি একটা বিতর্ক তৈরি হয়েছে, তারা একটা কাকে ভোট দেবে এরকম একটা সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। কিন্তু আমার কথা হচ্ছে এই সংগঠনগুলো আছে এবং তাদের গুরুত্ব আছে। এবং এর মধ্য দিয়ে আপনি যদি, আমি আর একটা অ্যানালাইসিস আপনিও দিয়েছেন আমার ধারণা, সেটি হচ্ছে যে সকল স্বতন্ত্র প্রার্থীর ভোট যদি যোগ করেন তাহলে দেখবেন যে ছাত্রলীগের একটা প্রার্থীও জিতে না। আমি সেই কথাটা এই কারণে বলছিলাম, ছাত্রলীগের চ্যালেঞ্জের মুখে কিনা? ছাত্রলীগ অবশ্যই চ্যালেঞ্জের মুখে, কারণ ছাত্রলীগকে বুঝতে হবে, আমার ধারণা ইভেন 6টি হলেও আপনার জিএস প্রার্থী জিতেছে নন ছাত্রলীগ, তারা ছাত্রলীগ করতো না, করে না কেউ। এবং মেয়েদের 5টি হলের মধ্যে 4টে হলেই ফলে এটা আমার ধারণা এই নির্বাচনটির মধ্য দিয়ে সকল মানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর কিন্তু শিক্ষা নেওয়ার আছে। তারা যদি প্রো পিপল তো না, আসলে প্রো স্টুডেন্ট রাজনীতিটা না করে, তাহলে কিন্তু আগামীতে তারা কিন্তু ওয়াইপ আউট হয়ে যাবে। কারণ 1 বছর পর পর যদি নির্বাচন হতে থাকে, ছাত্ররা বুঝে যাবে যে তার কাছে কিন্তু একটা অস্ত্র আছে, সেটি হচ্ছে ভোট। এবং সেই ভোটের মধ্য দিয়ে আপনি এবারের ভোটেরও প্যাটার্ন যদি দেখেন, এটা নিয়ে আলোচনা করতে পারেন, না করতে পারেন, যেটা সাহেব বলছেন আলোচনা করতে চান না, কিন্তু আলোচনা তো করছে। বড় বড় মিডিয়াগুলোতে প্রথম দিন এক ধরনের আলোচনা ছিল, পরের দিন আবার আরেক ধরনের আলোচনা। সেই আলোচনায় দেখা যায় যে আসলে কিন্তু ছাত্র রাজনীতির গতানুগতিক ছাত্র রাজনীতির যে চেহারা, ছাত্ররা কিন্তু সেটার পক্ষে না। ধন্যবাদ সাহেব ভাই, আপনার কাছে আবার আসি। সেটি হচ্ছে, এর আগে আপনিও বলছিলেন, রুমিন ফারহানা কিছুটা বলছেন যে 2টি হলের চিত্র দেখে মোটামুটি পুরো নির্বাচনের সম্বন্ধে ধারণা করা যায়। তো এর আগের আরেকটি কথা যদি সূত্র ধরে আপনাকে বলি, অন্যান্য নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচন বা হল সংসদ, ছাত্র সংসদ, যে কোনো নির্বাচনের পার্থক্য হচ্ছে এখানে কিন্তু সকল ভোটাররা একই শ্রেণীর, একই ক্লাসের। আমরা অন্য নির্বাচনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ভোট দেন, এখানে সবাই শিক্ষার্থী, সবাই একই ক্লাসের। তো 2টি হলে যেখানে অনিয়ম হয়েছে, অনিয়মের অভিযোগ উঠেছে, সেইখানে শিক্ষার্থীরা যেরকম প্রোটেস্ট করেছে, প্রতিবাদ করেছে, অন্যান্য হলগুলিতে যদি হতো তাহলে শিক্ষার্থীদেরকে সেরকম প্রতিবাদ করার কথা ছিল না, নাকি সেই সব জায়গাগুলোতে প্রতিবাদ করার মতো পরিবেশ ছিল না? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি একটু শ্যামল দত্তের কথার সূত্র ধরে, যে ছাত্র অঙ্গনে রাজনৈতিক সচেতন হতে হলে আন্দোলন সংগঠন করতে হবে, মতাদর্শিক চর্চা করতে হবে, এর বাইরে কোনো বিকল্প নেই। তবে হ্যাঁ, যে ছাত্র সংগঠনগুলো কি আজ্ঞাবহ হবে, তারা কি লাঠি হিসাবে, রাজনৈতিক দলের লাঠি হিসাবে কাজ করবে, যেটা এখন করছে, এখান থেকে বেরিয়ে আসা দরকার। যেমন অতীতে আমরা যেটা দেখেছি, ছাত্র সংগঠনগুলো এখান থেকে বেরিয়ে আসার ইঙ্গিতকে নির্বাচন দিল না। না, আমি একটু বলি জায়গাটা, যে আমরা অতীতে দেখেছি যে ছাত্র সংগঠনগুলোর সহযোগী, রাজনৈতিক দলের সহযোগীরা ছিল, কিন্তু অনেক সময় রাজনৈতিক দলের আগে হেঁটেছে। যেমন আমি বলি, ভাষা আন্দোলনে রাজনৈতিক দলগুলো, শামসুল হক সাহেব যে বললেন যে 144 ব্রেক করো না, কিন্তু ছাত্ররা শুনলো না। তাদেরই ছাত্র সংগঠনরা তারা 144 ব্রেক করলো এবং ভাষা আন্দোলনের জন্ম দিল। এমন ঘটনা আরও বলা যাবে, 69 ইত্যাদি বিভিন্ন সময়ও এই ধরনের আগে হাঁটার ব্যাপারটা রয়েছে। অতএব সেই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর একটা হলো যে 2টো হলে ঘটনা ঘটেছে, ছেলেদের হলে হলো না কেন? এখন হলো যে একটা ব্যাপারের পার্থক্য আছে। যেমন ছেলেদের হলে গণরুম, গেস্ট রুম আছে, নির্যাতন আছে, র্যাগিং আছে, মেয়েদের হলে এটা নাই। এবং মেয়েরা অনেকটা স্বাধীনভাবে তারা এটাকে মোকাবেলা করেছে, এই জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। বাংলাদেশের মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়েছে এবং এখানেও তারা দলীয় সন্ত্রাসকে কিংবা যে কোনো রাজনৈতিক দলের আধিপত্যকে মোকাবেলা করেছে। বিএনপি ছাত্র দলের সময়ও তারা এটাকে মোকাবেলা করেছে, ছাত্রলীগের আমলে এটা মোকাবেলা করেছে। এই ইতিহাস মেয়েরা গড়েছে এবং যে কারণে তারা তাদের হলগুলো
তুলনামূলকভাবে অনিয়মগুলোকে দূর করে তারা এক ধরনের অনিয়ম থাকা সত্ত্বেও অনিয়মগুলোকে চিহ্নিত করে তারা নির্বাচনকে এগিয়ে নিয়েছে এবং ফলটাও তাদের পক্ষে গেছে। তো এই ব্যাপারটা কিন্তু এখানে যেটা কুয়েতমৈত্রী হলে কিংবা রোকেয়া হলে বলা সম্ভব ছিল, যে প্রতিবাদ সম্ভব ছিল, ছেলেদের হলে কি সেটা বাস্তবে সম্ভব ছিল? সেখানে তো একটা জায়গা করায়ত্ত ছিল, একটা ছাত্র সংগঠনের করায়ত্ত ছিল, যে কারণে এটা সম্ভব ছিল না। এই হলো একটা বাস্তবতা। অতএব এখন ঘটনা হতে পারে যে সব জায়গায় কি ব্যালট সেরকম পূরণ করেছে, মানে ব্যালট বাক্স এরকম করেছে, করতেও পারে, নাও পারে, কিন্তু সেগুলো হচ্ছে আলোচনার বিষয়। কিন্তু অনিয়মগুলো হয়েছে, এগুলোকে আমলে নিতে হবে এবং সেই অনুসারে যেটা শ্যামল দত্ত যথার্থই বলেছেন, আমিও মনে করি যে এটা একটা তদন্ত হওয়া উচিত। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত না করে এগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, আন্তরিকভাবে হয়েছে, এবং তারা একের পর এক স্টেটমেন্ট দিচ্ছে এবং সেই সুরটা অনেক সময় একটা ছাত্র সংগঠনের সঙ্গে মিলে যাচ্ছে কিংবা তাদের অনুকূলে যাচ্ছে। এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিতর্কিত হয়ে পড়ছেন, যেটা কোনো ক্রমেই আশা করা যায় না, বরং তাদের কাছ থেকে নিরপেক্ষ শিক্ষক সুলভ আচরণই আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ। রুমিন ফারহানা, দর্শকের একটি প্রশ্ন ছিল যে ছাত্রদল প্রতিরোধ করতে পারেনি নাকি নেতৃত্বের সমস্যা ছিল, এই বিষয়টা আপনি উত্তর দেবেন। জি, দেখুন, নির্বাচনটি হওয়ার পরপরই রাত 3টা, 3:30টার দিকে ফলাফল যখন ঘোষিত হচ্ছে, তখন আমরা যখন ভিপির নাম উচ্চারিত হলো, সাথে সাথে আমরা দেখলাম যে একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মীরা বা ছাত্ররা যারা ছিলেন তারা ভুয়া ভুয়া বলে উঠলেন এবং তারপরে আরো নানান রকম অশ্রাব্য কথা তারা বললেন ভিসিকে। এমনকি আমি মানব জমিনে এসছে যে ভিসির দিকে জুতা নিক্ষেপ পর্যন্ত হয়েছে এবং ভিসিকে একরকম এসকর্ট করেই ওই জায়গা থেকে পরবর্তীতে ফল ঘোষণার পরে বের করে নিয়ে যেতে হয়েছে। তো তারপর আমরা ভিসিকে বলতে শুনলাম যে উনি নির্বাচনটি সুষ্ঠু হয়েছে, অবাধ হয়েছে এবং সকলের পরিশ্রম সার্থক হয়েছে, উনি আনন্দিত। প্রধান রিটার্নিং কর্মকর্তা বললেন আমি বিব্রত, এবং পাশাপাশি দুটো যদি দেখেন আপনি কলাম, খুব হাস্যকর। ভিসি বলছেন আনন্দিত, রিটার্নিং কর্মকর্তা বলছে, প্রধান রিটার্নিং কর্মকর্তা বলছেন উনি বিব্রত। নির্বাচনে এই যে এই আলোচনাগুলো হচ্ছে আজকে যে টেবিলে, তাতেও কিন্তু খুব স্পষ্ট নির্বাচনটি কেমন হচ্ছে। এখন কথা হচ্ছে ছাত্র দলের এই অবস্থা কি করে হলো। আমার প্রথম কথাই হচ্ছে যে ভোট দেখানো হয়েছে যে সংখ্যাগুলো শতকের ঘরে, সবাই শতকের ঘরে, একজন শুধুমাত্র লামলাম পেয়েছে 7,000 সামথিং, দ্বিতীয় হাইয়েস্ট পেয়েছে সে, এর বাইরে সবই শতকের ঘরে। এটাকে একটা বাস্তবসম্মত সংখ্যা। এখন আবার জাতীয় নির্বাচনের দিকে তাকাতে হয়। 293টি আসন যেমন বাস্তবসম্মত সংখ্যা নয়, যেটিকে আপনার আন্তর্জাতিক এবং জাতীয়ভাবেই যেটিকে বলা হচ্ছে এটা অবাস্তব, অসম্ভব একটা নির্বাচন হয়ে গেছে, যেখানে 93% ভোট চলে গেছে একটি বিশেষ মার্কার পক্ষে। ঠিক তেমনি ভাবে এই নির্বাচনটি, ডাকসু নির্বাচনটিও কিন্তু এক্স্যাক্টলি যেই সংখ্যাটি বা ভোটের যেই প্রতিফলন, সেটা কিন্তু সত্যিকার চিত্রটি দিচ্ছে না। তবে একই সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে আমাদের রাজনীতি 90-এর পর থেকে এমন অবস্থায় গেছে, মানে যেটা ভালো হওয়ার একটি স্বপ্ন নিয়ে তো হয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই জায়গা থেকে ভূতের মতন আমরা আসলে শুধু পেছন দিকেই হেঁটেছি এবং দেখা গেছে যে যেই দল যখন ক্ষমতায়, সেই দল তখন একচ্ছত্র আধিপত্য বিস্তারের একটা চেষ্টা চালিয়েছে। এবং যেহেতু বর্তমান ক্ষমতাসীন দল গত 10 বছরের ওপরে তারা ক্ষমতায় আছে, সেই কারণে বিশ্ববিদ্যালয়ের চিত্রটা একেবারেই ভিন্ন। বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক দলের করায়ত্ত হয়ে গেছে এবং সে কারণে দেখা গেছে অন্য রাজনৈতিক দলগুলো বা আমরা কিছুটা জায়গা তৈরি করতে পেরেছে বা সরকারের এক ধরনের হয়তো বা প্রচ্ছন্ন, আমি বলবো যে বামদের অবস্থা কিন্তু খুব ভালো না, ভালো না, তারপরেও তারা বেটার করেছে, অ্যাটলিস্ট বিএনপির চেয়ে তারা বেটার করেছে আনডাউটেডলি। স্বতন্ত্র যারা তারাও বেটার করেছে, মূল প্রতিদ্বন্দ্বিতা স্বতন্ত্রের সঙ্গে হয়েছে, তারা ভালো করেছে। তাহলে বিএনপির সমস্যাটা কোথায়? তারা এতদিন বিশ্ববিদ্যালয়ের ভেতরে তাদের কোনো অবস্থানেই তাদেরকে করতে দেয়া হয়নি বা তারা করে উঠতে পারে না। করে উঠতে পারলে তো তাহলে সেই আবারও গোলাগুলির অবস্থায় ফিরে যেতে হয়। 1, 2 নাম্বার হলো এই যে এক ধরনের ভোটের ব্যাপারে ত্রাসের পরিবেশ তৈরি করা এবং যারা অনাবাসিক ছাত্র তাদেরকে নিরুৎসাহিত করা, সহাবস্থানের জন্য যে দাবিগুলো উঠে এসছে সেই দাবিগুলোতে প্রশাসনকে আমরা কর্ণপাত করতে দেখিনি। সুতরাং প্রচারণা থেকে শুরু করে সর্বত্রই দেখা গেছে একটি দলের, একটি মহলের আধিপত্য রয়েছে। এই সবগুলো কিন্তু নির্বাচনকে প্রভাবিত করেছে এবং যেহেতু দীর্ঘদিন ধরে ছাত্রদলকে ক্যাম্পাসের বাইরে রাখা হয়েছে, তার নিশ্চয়ই একটা প্রভাব এই নির্বাচনে পড়েছে এবং সেটা পড়াটাই স্বাভাবিক। তো তারপর আমি বলবো যে রাতে ব্যালট বাক্স ভরে ফেলার একটা কথা অতি সম্প্রতি আমাদের
প্রধান নির্বাচন কমিশনার বলেছেন। সেই রাতে ব্যালট বাক্স ভরার জাতীয় নির্বাচন যেমন সেটা সংস্কৃতি থেকে বেরোতে পারেনি, এই ডাকসু নির্বাচনও কিন্তু ওই একই ফেরে পড়ে একটা গেছে। প্রসঙ্গে আপনার কাছে আসি, আপনি যেটি বলছেন যে ছাত্রদল দীর্ঘদিন ক্যাম্পাসে অবস্থান করতে পারেন, এটি যেরকম সত্য, আবার প্রচারণার ক্ষেত্রে যদি আমরা দেখি, যখন থেকে ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু হলো তখন থেকে কিন্তু ছাত্রদল ছাত্রলীগের সঙ্গে সমান তালে প্রচারণা চালিয়েছে, একটি বিষয়। আরেকটি বিষয় সাইদ ভাই কিংবা শ্যামলদার আলোচনা তো এসেছে, সেটি হচ্ছে যে মূল ছাত্র সংগঠনগুলোর বাইরে যারা ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলনের সঙ্গে ছিল, রাজনৈতিক আন্দোলন না, বিভিন্ন আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক ইত্যাদি, এইটার প্রভাব পড়েছে, এটি কি আপনি একমত কিনা? আমি আপনাকে একটা উদাহরণ দিই। দেখুন, কুয়েত মৈত্রী হলের কথা যদি আমরা ধরি, যখন অনিয়মটি ধরা পড়লো তখন তো প্রভোস্টকে সরিয়ে দেওয়া হলো। দেখা গেল যে এই হলে 13টি পদের 13টিতেই ছাত্রলীগ পরাজিত হয়েছে। এখন বিশ্ববিদ্যালয় থেকে কথা এসছে, যদি অন্যান্য হলগুলোতেও, 18টি হল তো, অন্যান্য হলগুলোতেও সুষ্ঠু নির্বাচন হতো তাহলে ছাত্রলীগ সেখানে দাঁড়াতেই পারতো না, কারণ সেখানে গণরুমের টর্চার সেল তারা খুলেছে। দীর্ঘদিন আমরা তাদের নানান অরাজক ব্যবহারের কথা আমরা শুনেছি। শামসুন্নাহারে স্বতন্ত্ররা 8 জনের প্যানেল দিতে, 13 জনের মধ্যে 8 জনই তারা জিতেছে, এরকম স্বতন্ত্ররা জিতেছে। শামসুন্নাহার হলে তারা যেভাবে পাহারা দিয়েছে এবং সেখানে জয়ী হয়েছেন এরকম একজন প্রার্থী, তিনি তো পত্রিকায় ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউতে তিনি বলেছেন, আমি সারা রাত সানসেটের উপরে বসেছিলাম রাত 2টার পর থেকে, আমরা পালাক্রমে পাহারা দিয়েছি। এভাবে কি আসলে পাহারা দিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন হবার কথা? আবার ফজিলুন্নেসা মুজিব হলের স্বতন্ত্র ভিপি প্রার্থী যিনি জয়ী হয়েছেন, তিনি বলেছেন যে প্রশাসন তৎপর থাকায় আমি বিজয়ী হতে পেরেছি। হ্যাঁ, ওই পার্টিকুলার হলের শিক্ষকরা, আমি তো বলছি না বিশ্ববিদ্যালয়ের 100% শিক্ষক পচে গেছে, সেটা তো আমি বলছি না, কিন্তু যখন 1 জন 2 জন 5 জন 10 জন শিক্ষকের ব্যাপারে এই ধরনের অভিযোগ ওঠে তখন সেটা পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার বিষয়। আপনার কাছে আসবো। তারপরে সবকিছু মিলে 28 বছর, প্রায় 28 বছর 10 মাস পরে নির্বাচনটি হয়েছে, তো এই জায়গাটাতে আপনি আশার আলো দেখছেন কিনা? এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে এরকম কথা উঠছে। এখন আপনি শুনেন, আপনার সামনে এই যে আমাদের সামনে চায়ের কাপটি আছে না, এতে অর্ধেক চা আছে আর অর্ধেক খালি আছে। আপনি এখন ভরা অংশটা নিয়ে আলোচনা করবেন না খালি অংশটা নিয়ে আলোচনা করবেন, এটা নির্ভর করবে আপনি কিভাবে বিষয়টাকে দেখতে চান তার উপরে। আমরা এই নির্বাচনের ত্রুটি নিয়ে হাজারো আলোচনা করতে পারি, বাংলাদেশের সমস্ত নির্বাচনের ত্রুটি নিয়ে বড় বড় বই আছে, এত বড় বড়, তাতে কোনো নির্বাচন ব্যবস্থার কোনো উন্নতি হয়নি, এটাই হচ্ছে বাস্তবতা। এখন এই নির্বাচনের ত্রুটি নিয়েও সারা রাত আলোচনা করা যাবে, তার চাইতেও বড় জরুরি হচ্ছে নির্বাচনটি হওয়া এবং হওয়ার মধ্য দিয়েই এটার শুদ্ধ হওয়ার চেষ্টা করা। এটি ছাড়া আমি আর কোনো পথ দেখি না। হ্যাঁ, আপনি ছাত্রদল কেন ভোট পেল, ছাত্রলীগ কেন পেল, আপনি অধিকাংশ হলে আপনার ছাত্রলীগের যে প্রার্থী তার চাইতে বেশি ভোট পেয়েছে, নুরু বেশি ভোট পেয়েছে, এমনকি খোদ মহসিন হলে যেখানে রব্বানি হচ্ছে ওখানকার দুজনেই আবার এই হলের আবাসিক, দুজনেই হলের আবাসিক। তো এটা তো বাস্তবতা। তার মানে আবার প্রতিরোধ করলে যে জেতা যায় তার উদাহরণও মেয়েরা দেখিয়েছে। তার মানে ছাত্ররা প্রতিরোধ করতে পারে নাই, ছাত্রীরা করেছে। তো এইগুলোর মধ্য দিয়ে এক ধরনের শিক্ষাও আছে যে আমাদের এখন প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখন সেই প্রতিরোধ গড়ার প্রক্রিয়ায় কি হবে আমি কোনো সেদিকে যাব না, তবে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা বিষয় আমি আপনার সাথে একমত, যেটি অনেক গণমাধ্যমও সেই বিশ্লেষণটা করছে, সেটা হচ্ছে প্রো স্টুডেন্ট পলিটিক্স করতে হবে। দল কোনো ব্যাপার না, প্রো স্টুডেন্ট পলিটিক্স করলে জেতা যায়। তার উদাহরণ অনেক আছে, এই যে 6 জন জিএস, নুরু, অমুক ইত্যাদি বিভিন্ন ছাত্রী হল, একেবারে সংক্ষেপে আপনি বলবেন, শ্যামলদা যেটি বলছিলেন যে অর্ধেক গ্লাস পূর্ণ আর অর্ধেক গ্লাস খালি, কোনটি নিয়ে আমরা আলোচনা করবো, তো এই নির্বাচনে আপনি ইতিবাচক কোনো কিছু দেখেন কিনা? নির্বাচন হওয়াটাই ইতিবাচক ঘটনা, এবং নির্বাচনের মধ্য দিয়ে সেখানে দীর্ঘদিন পরে সহ অবস্থান আমরা দেখছি। পাশাপাশি যদিও বা কিছুটা উত্তেজনা থাকছে, তারপরে পাশাপাশি ছাত্রলীগ, ছাত্রদল সহ অন্যান্য সংগঠন তারা মিছিল করছে, এখনও তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে। এটাকে ইতিবাচক দেখে এটাকে এগিয়ে নিয়ে যেয়ে তারা কেবলমাত্র ক্যাম্পাসে না, তারা যেন হলেও উঠতে পারে, হলেও থাকতে পারে, এই ব্যাপারগুলোকে করতে হবে। আর একটা জিনিস লেসন যেটা হলো যে হ্যাঁ, এখানে দলীয় লেজুর ভিত্তি রাজনীতি নয়, ছাত্রদের স্বতন্ত্র ধারা এবং আদর্শিক রাজনৈতিক ধারা প্রবর্তনের এক ধরনের ইঙ্গিত পাওয়া যায়, যে সেই ধারাটা ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট রাজনীতি করতে হবে। এটা আমিও মনে করি যে তারা কেবলমাত্র দলীয় আজ্ঞাবহ হয়ে তারা কাজ করবে, এই রাজনীতিকে সাধারণ ছেলেমেয়েরা প্রত্যাখ্যান করেছে। ধন্যবাদ। রুমিন ফাহাদ, আপনি শেষ কথা কিছু বলতে চান? আমাদের যে নির্বাচনটি হলো 28 বছর পর, সেটি আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এটা অত্যন্ত দুঃখজনক, এবং এতদিন পর্যন্ত আমাদের একটা ধারণা ছিল যে রাজনীতি যেদিকেই যাক না কেন, জাতীয় নির্বাচন যেরকমই হোক না কেন, ডাকসু নির্বাচনটি সুষ্ঠু হবে, এবং স্বৈরাচারের সময় তো সুষ্ঠু হয়েছে, যে কথাটি আমি শুরু করেছিলাম। কিন্তু এখন দেখা গেছে একেবারেই দলীয়করণ এমন এক পর্যায়ে গেছে সর্বক্ষেত্রে,
যে বিশ্ববিদ্যালয় আসলে এই দলীয়করণের বাইরে নয়। প্রশাসন এবং শিক্ষকরা সেটাই আবার প্রমাণ করলেন, যেটা জাতির জন্য লজ্জাজনক এবং দুঃখজনক। জি, ধন্যবাদ শ্যামল দা। আবার একটু শেষ সময় আছে আমার কাছে। বলি, আমি বললাম এই নির্বাচন থেকে পাওয়া হচ্ছে অরণির 2600 ভোট পাওয়া, এই নির্বাচন থেকে পাওয়া হচ্ছে একজন স্বতন্ত্র প্রার্থী আসিফের 4500 ভোট পাওয়া। এরা যে ভোট পেতে পারে এবং এটা এই নির্বাচন নিয়ে এটা এবং হাজারো ত্রুটি আক্তারের নিয়ে কথা বলতে আলোচনা। হবে শ্যামল দা, যিনি ডাকসুদের সমাজসেবা সম্পাদক পদে অবশ্যই নির্বাচিত হয়েছেন। অবশ্যই। তো ফলে এর মধ্য দিয়ে আমাদের আসলে বেরিয়ে আসতে হবে এই চর্চাটির মধ্যে দিয়ে। একটা মাত্র তো আর এক বছর সময়ের মধ্যে, হ্যাঁ অবশ্যই নূর তো আছেই, নূর তো আছেই, নূর তো আছে। নূর তো আমি বললাম শুরুতে বললাম যে অনেক অধিকাংশ হলে সে ছাত্রলীগের প্রার্থী ছিল বেশি ভোট পেয়েছে। একের পর এক কিন্তু মার খেয়ে নূরের নূর ব্যাপারে কিভাবে একটা টিকে কথা আছে। বোধহয় নূরের একটু ব্যাপারটা বলতে নূরের হবে। ব্যাপারটা নিয়ে আপনাদের আরো আলোচনা করা উচিত। কারণ আমি বলি, আমি একটা ছবি দেখছিলাম কালকে নূরের, সেটা হচ্ছে ছাত্রলীগের এর আগের যে কমিটি ছিল সেখানে সে 3 নাম্বার সারিতে দাঁড়িয়ে আছে একটা সেলফি তোলার জন্য। সে তখন ছিল মহসিন হলের মানব সম্পদ উপসম্পাদক। সেই ছেলেটির আজকে যে প্রধানমন্ত্রীর পাশে বসে ডাকসুর ভিপি হিসেবে তার জন্য আলাদা গাড়ি পাঠিয়ে তাকে নিয়ে যে আপনার যে অবস্থানটি সে তৈরি করেছে, এটির মধ্য দিয়েই নূরের উত্থানের মধ্য দিয়েই সকলের শিক্ষা নেওয়া উচিত যে এরকম ইস্যু নিয়ে হলেই একটু আমরা বলতে চাই, সম্ভব। নূর একটা কথা খুব স্পষ্ট করে বলেছে, সেটা হচ্ছে যে তার যদি সুষ্ঠু ভোট হতো, যে ভোট সে পেয়েছে তার থেকে কয়েক গুণ বেশি সে ধন্যবাদ ভোট পেত। শ্যামল দত্ত, বেসার রবীন্দ্র ফারহানা, আবু সাইদ খান, আপনার তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।